পাকিস্তানের একটা জাহাজ কয়দিন আগে আপনারা দেখেছেন যে করাচি থেকে এসছে, এবং বাংলাদেশের অনেক গণমাধ্যম এমনভাবে খবরটা তো করেছে যে অ্যাজ ইফ গত 53 বছরে পাকিস্তান থেকে কোনো জাহাজ বাংলাদেশে আসে নাই। আসলে ব্যাপারটা তা না। পাকিস্তান থেকে রেগুলার বাংলাদেশে জাহাজ আসা যাওয়া করে। যেটা হয়, হয়তো কন্টেইনার শিপ এই প্রথমবার এসছে। জেনারেল যে কার্গো শিপ আছে, বাল্ক শিপ আছে, এগুলো পাকিস্তান থেকে রেগুলার যাওয়া আসা করে। তা না হলে আমাদের সাথে এই যে $1 বিলিয়ন যে ব্যবসা বাণিজ্য আছে, এগুলো কিভাবে হচ্ছে? পাকিস্তানের পেঁয়াজ তো আওয়ামী লীগ সরকারও আনছে। তাহলে এই ধরনের উদ্ভট নিউজ করে, এবং কোনো কোনো পত্রিকাতে দেখলাম যে কোনো কোনো কন্টেইনার খালি ছিল, কোন কন্টেইনারে কি ছিল সেটা জানা যায় নাই। আপনার জানতে হবে কেন? যে ব্যবসা করে সে জানবে। আপনাদের রেভিনিউ বোর্ড আছে, বাংলাদেশ ব্যাংক আছে, ওখানকার কাস্টমস ভ্যাটের যে গোয়েন্দা আছে, ওদের কিন্তু নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে। তারা দেখবে যে এলসি করা হয়েছে কোন পণ্যের জন্য। এটা কি আলুর জন্য করা হয়েছে? আলুর বদলে কি পটল এসেছে? পটলের বদলে কি পেঁয়াজ এসেছে? ওটা তারা দেখবে। কন্টেইনার খালি কেন আসছে, এই জবাবদিহিতা তারা করবে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এমন একটা হইচই হয়ে গেছে, হায় হায় হায়, কি অবস্থা হয়ে গেছে। ভাবখান এরকম যে পাকিস্তান ভারত দখল করে ফেলছে, এরকম একটা খবর। বাস্তবতা তো আসলে সেরকম না। পাকিস্তান তো ভারত দখল করে নাই, পাকিস্তান বাংলাদেশও কোনোদিন দখল করতে পারবে না। তো সেইখানে জাহাজ একটা কেন, হাজার হাজার জাহাজ আসা দরকার। কারণ জাহাজ আসা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়বে, বাংলাদেশে বিনিয়োগ বাড়বে, আমাদের আমদানি রপ্তানি বাড়বে, আমাদের কর্মসংস্থান বাড়বে। পাকিস্তান তো কোনো নিষিদ্ধ দেশ না। তাদের সাথে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, ভারতের সাথে যেমন আছে পাকিস্তানের সাথেও আছে। সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে, চলমান থাকবে এবং থাকতে হবে। প্রশ্ন হচ্ছে, ভারত যদি বোধ করে থাকে যে পাকিস্তানের কন্টেইনার শিপ আসার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা ঝুঁকি আছে, কোনোভাবে যদি তারা বোধ করে থাকে, সেটা তারা বাংলাদেশ সরকারের সাথে রেজ করবে যে কিভাবে তার নিরাপত্তা ঝুঁকির বিষয়টা বাংলাদেশ অ্যাড্রেস করতে পারে। এবং সেখানে বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টা রেজ করেন, হাই কমিশনারকে ডাকান, যে এত হইচই কেন, এত মাতম হচ্ছে কেন পশ্চিমবাংলায়, কলকাতায়। এই যে বিজেপির যে চ্যানেলগুলো আছে, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী যে চ্যানেলগুলো আছে, এত চিৎকার চেঁচামেচি কেন? সমস্যাটা কি? আপনাদের এই গুজব, এই যে হিন্দুত্ববাদী গুজব, আওয়ামী গুজব, সব একসাথে মিলে কাজ করছেন কেন? আপনাদের নিরাপত্তা ঝুঁকি থাকে স্পেসিফিকলি বলেন, এই কনসার্ন আছে, এই কনসার্ন অ্যাড্রেস করা হবে। এবং সেই ব্যাপারে আমরা, যেহেতু কোনো নেইবারকে, কারো সার্বভৌমত্বকে আমরা কোনো ডিস্টার্ব করব না, এই ব্যাপারে আমাদের রাষ্ট্র আকারে আমাদের কমিটমেন্ট আছে। জিরো প্রবলেম উইথ দ্য নেইবার্স। আমাদের সকল নেইবারের, প্রতিবেশীর যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, তার প্রতি আমাদের শতভাগ সমর্থন আছে। এটার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিতীয় কোনো ভাবনা নাই। তাই ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু বাংলাদেশ করে নাই, কখনো করবে না। বরং ভারত করছে, প্রতিদিন করছে। বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হিটলারকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিচার, মানবাধিকার প্রত্যেকটা জিনিসকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। অতএব আমার স্বার্থকে ক্ষুণ্ণ করছে যে এই দেশ, তাদের অধিকার নাই তার স্বার্থ ক্ষুণ্ণ হবার কল্পিত গল্প নাটক রচনা করবার। অতএব এই গল্প রচনা করা বন্ধ করে দিয়ে আমরা চাই দ্বিপাক্ষিক সম্পর্কটা পরিপক্ক আকার ধারণ করুক। এই সম্পর্কটা যেন আমরা সামনে নিয়ে যেতে পারি। এইটা হচ্ছে আমাদের। পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্যের সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই। ব্যবসা চলবে, ঝুঁকি থাকবে, ঝুঁকিকে অ্যাড্রেস করতে হবে। সেটা আমরা কিভাবে কাজ করতে পারি আমরা সেটা দেখবো। আর কিছু? আচ্ছা, প্রফেসর ইউনুস আল জাজিরার সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কতদিন আপনি ক্ষমতায় থাকবেন, তো সেই ব্যাপারে তিনি এক্সাম্পল আকারে একটা কথা বলেছেন। আমি যেটা ইংলিশ ইন্টারভিউটা শুনলাম, ব্যাপারটা এরকম না, উনি বলেন নাই যে উনি 4 বছর থাকবেন। উনি বলছেন যে একটা ইলেকশন টার্ম 5 বছরের, যদি নির্বাচন বিষয়ক সংস্কার কমিটি বলে এটা 4 বছরে চলে আসবে, 4 বছরের, এরকম একটা মেয়াদ হইতে পারে। এইটা উনি কোনো সলিড বক্তব্য দেন নাই যে উনি আসলে 4 বছর থাকবেন। উনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে, উনি বারবার এটা বলেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো, দেশের মানুষ যদি না চায় থাকবো না, অল্প দিন চাইলে অল্প দিন থাকবো, বেশি দিন চাইলে বেশি দিন থাকবো। তো আমার কাছে মনে হয় নাই যেখানে আশঙ্কিত হওয়ার মতো কিছু আছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার এবং নির্বাচন, এবং সেটা রাজনৈতিক দল, ছাত্র জনতা, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলন, সুশীল সমাজ, আমাদের যে যারা চিন্তক জনগোষ্ঠী আছে, সবার সাথে পরামর্শ করে ঠিক করতে হবে।
এর বাহিরে আমরা কোনো -2 -1 ফর্মুলা বিশ্বাস করি না। ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে গণতন্ত্র, ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে নির্বাচন এবং ভোট, ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে দেশটাকে বদলাই দিতে হবে। কিন্তু এট এ টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে জুলাই আগস্টের ম্যান্ডেট কিন্তু নির্বাচনের ম্যান্ডেট না। জুলাই আগস্টের ম্যান্ডেট হচ্ছে নির্বাচন প্লাস ম্যান্ডেট। নির্বাচন প্লাস মানে কি? আগে সংস্কার হইতে হবে, রাজনৈতিক দল সবার সাথে পরামর্শ করে তারপরে নির্বাচনের দিন তারিখ ঠিক করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এই ভুল বোঝাবুঝিগুলো যেন না তৈরি হয়। আপনারা বিএনপি সহ সকল বড় বড় রাজনৈতিক দলের সাথে বসেন, আলাপ করেন, কথা বলেন, কোথাও গ্যাপস আছে কিনা সেটাকে অ্যাড্রেস করেন। যদি আলাপের মাধ্যমে গ্যাপ মেটানো না যায় তাহলে রেফারেন্ডামে যান, গণভোট দিয়ে দেন। কয়দিনে নির্বাচন হবে দেশবাসী ডিসাইড করুক যে আমরা অবিলম্বে নির্বাচন চাই। 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 2 বছর, বক্স দিয়ে দেন। দ্বিতীয় প্রশ্ন থাকবে যে আগে সংস্কার চান না আগে নির্বাচন চান? আপনি গণভোট দেন। যদি একান্ত মনে হচ্ছে রাজনৈতিক দলের সাথে আপনার বোঝাপড়া হচ্ছে না, গণভোটের মাধ্যমে আপনারা গণতান্ত্রিক চর্চাতে কখন ফিরবেন, কিভাবে ফিরবেন সেটার রোড ম্যাপ ডিসাইড করেন। আদারওয়াইজ ভুল বোঝাবুঝি যদি হয় রাজনৈতিক দলগুলোর সাথে, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজের ম্যান্ডেট নিয়ে আসছে সেগুলো তারা সুচারুভাবে করতে পারবে বলে আমরা মনে করছি না। তাই আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ভোট, নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার স্বার্থে আমরা বিশ্বাস করছি এই গ্যাপের বাইরে উঠে মূল কাজগুলো যত তাড়াতাড়ি, যত দ্রুততার সাথে করা যায় সেখানে আমাদেরকে মনোযোগ দিতে হবে। সবাইকে ধন্যবাদ। এবং চাকরি প্রার্থীদের যে দাবি দেওয়া ছিল সেখানে তারা একটা রেজলিউশন দিয়েছে 32-এর ব্যাপারে। তো সেই প্রেক্ষিতে আমার বক্তব্য, আমি আগেও যেটা বলেছি যে আমি চাকরিতে কোনো ঢোকার বয়সসীমার পক্ষের মানুষ না। কোনো চাকরিতে কোনো বয়সসীমার কোনো প্রয়োজন নাই, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হইতে হবে। একটা পোস্টে কি ধরনের লোক দরকার ওই চাকরিটার হক আদায় করবার জন্য, যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, মেধার সাথে ওই কাজটা ডেলিভার করবার জন্য সেটা জানা দরকার। সেটা কত বয়সের কোন লোক সেই কাজটা করবেন অথবা করতে পারবেন না সেটা বয়সের বিষয় না। সেটা 21 বছরের একটা মানুষও করতে পারেন, 41 বছরের একটা মানুষও করতে পারেন। সেক্ষেত্রে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা বয়স সীমা থাকারই পক্ষে না। দ্বিতীয়ত হচ্ছে যে সাভারে আমরা দেখলাম একটা গার্মেন্টসে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিকরা যে আপনারা আন্দোলন কেন করছেন, প্রতিবাদ কেন করছেন এবং আগুন কেন দিলেন। তো সেই ব্যাপারে তাদের কাছ থেকে কোনো সদুত্তর শোনা যায় নাই। তো সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যে গত 3 মাসে আমরা 70-এর উপরে স্যাবোটাজ দেখলাম। আওয়ামী আনসার লীগ, আওয়ামী প্রতিবন্ধী লীগ, আওয়ামী শ্রমিক লীগ, এইরকম প্রচুর স্যাবোটাজের ঘটনা আমরা দেখেছি। এবং গত সপ্তাহে দেখেছেন যে আপনার ছাত্রলীগের গুন্ডাপান্ডা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল, তারা যারা আহত হয়েছে, তারা যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা প্রতিবন্ধী লীগের ব্যানারে আপনার স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিয়েছে পঙ্গু হাসপাতালে, যেই সময় তিনি ওখানকার অসুস্থ ছাত্রদেরকে দেখতে গেছিলেন এবং সাথে আমাদের দেশের একজন মেহমান ব্রিটিশ হাইকমিশনার তার সাথে ছিলেন। এই সময়তে তার রাস্তায় শুয়ে পড়ে তার গাড়ি আটকে দেয়। কিন্তু এই আওয়ামী প্রতিবন্ধী লীগ কয়েক ঘন্টার ভিতরে আবার রাস্তা দখল করে এখন বলছে যে উপদেষ্টাকে আসতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, পদত্যাগ করতে হবে এবং আমাদের মধ্য থেকে উপদেষ্টা হইতে হবে। এই ধরনের উদ্ভট কিছু দাবি দেওয়া তারা করেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে সামরিক এবং বেসামরিক বেশ কিছু কর্মকর্তা যারা আসলে উপদেষ্টা হইতে চায় তারা ইন্ধন জুগিয়েছে এই আওয়ামী প্রতিবন্ধী লীগকে রাস্তায় নামাইতে। একটা বিষয় হচ্ছে যে কেউ অসুস্থ হইলে, আহত হইলে, যে দলেরই হোক, তার রাষ্ট্রের কাছে স্বাস্থ্যসেবা পাওয়ার পূর্ণ অধিকার আছে। সে যদি আওয়ামী লীগ হয়ে থাকে, ছাত্রলীগ হয়ে থাকে, যদি এমনও হয় যে স্নাইপার দিয়ে গুলি দিয়ে মানুষ মারার চেষ্টা করছে, অস্ত্র সহ ধরা পড়ছে, তাকেও চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দেওয়ার পরে তাকে বিচার করতে হবে যে সে যে অন্যায় করেছে, ফৌজদারি অপরাধ করেছে। তো এই জন্য আমরা সাভারের ঘটনার ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে আপনারা ইমিডিয়েটলি এটা ইনভেস্টিগেট করেন এবং টোটাল শিল্পাঞ্চলে যে নাটকগুলো হচ্ছে, যে জিম্মি করে দাবি দেওয়া করা, আন্দোলন করা, সেগুলো বের করে বিচারের আওতায় আনা দরকার। এক্ষেত্রে ওখানকার যারা নবম ডিভিশনকে আমরা দেখেছি যে তারা এখানে রোল প্লে করছে, তারপরে হচ্ছে সেনাদের বিভিন্ন ডিভিশন এখানে রোল প্লে করছে। তো সেটার সাথে আমাদের শিল্পাঞ্চলের পুলিশ এবং গোয়েন্দা সংস্থা একসাথে মিলে বের করা দরকার যে আসলে তারা আসলে কি করবার চেষ্টা করছে এবং এটার পিছনে যদি ইন্ধন থেকে থাকে তাদেরকে বিচার করা দরকার।
একই দিনে একই সময় প্রায় কাছাকাছি সময় আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, যেখানে